নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় গুপি গাইন বাঘাবাই। সেরাম মন্ত্রী মশাই, এসো গুপ্তচর, খবর কি? আগে আমি সুন্ডি থেকে আসছি। সুন্ডিতেই তো তোমাকে পাঠানো হয়েছিল না? আগে হ্যাঁ মন্ত্রী মশাই। তা তুমি সুন্ডি থেকে আসবে নাকি বোগদাদ থেকে আসবে? আগে না মন্ত্রী মশাই। যুদ্ধের সাজ সরঞ্জাম কিরকম দেখলে? আগে নেই মন্ত্রী মশাই, নেই। নেই। অস্ত্রশস্ত্র নেই। সৈন্য, সৈন্যও নেই। সৈন্যও নেই। তা লোকেরা করে কি? ঘোড়ার ঘাস কাটে? আগে অশ্বও নেই। ঘোড়া নেই। হাতি, হাতিও নেই। উট, উটও নেই। হা হা হা। বাহ, চমৎকার! যুদ্ধের কোনো ব্যবস্থাই নেই, তাহলে আছেটা কি শুনি? খেতে ফসল আছে, গাছে ফল আছে, ফুল আছে, পাখি আছে, দেশে শান্তি আছে, সুখ আছে, হাসি আছে। গুপি গাইন বাঘাবাইন ছবির চিত্রনাট্যে এই অংশটি যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে এক বার্তা, যা বলে যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। 1963 সালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শতবার্ষিকীর বছরে সত্যজিৎ রায় প্রথম গুপি গাইন বাঘাবাইন ছবি করার কথা ভাবেন। ছোটদের জন্য ছবি করার প্রথম অনুরোধ সে 10 বছরের পুত্র সন্দীপ রায়ের কাছ থেকে আসে। সে অনুরোধের বীজ ধরেই গুপি গাইন বাঘাবাইন ছবির আগমন। গোপীনাথ গাইন অর্থাৎ ওরফে গুপি আমলকি গ্রামের এক দরিদ্র মুদি দোকানদার কানু গাইনের ছেলে। গুপি গায়ক হতে চায়, কিন্তু সে সুর, ছন্দ বা সুর ছাড়াই ভয়ঙ্কর ভাবে গান করে। তাকে উপহাস করার জন্য গ্রামের প্রবীণরা গুপিকে ভোরে রাজার শোবার ঘরের জানলার নিচে গান গাইতে রাজি করে। গুপি তা করে, কিন্তু তার ভয়ঙ্কর গান শুনে রাজার ঘুমের ব্যাঘাত ঘটে। রাজা তাকে দরবারে ডেকে পাঠান। সেখানে রাজা তাকে অপমান করেন এবং গাধার পিঠে করে আমলকি থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। বনে নির্বাসিত হওয়ার পর তার দেখা হয় বাঘাবাইনের সাথে, যিনি নিকটবর্তী গ্রাম হর্তুকি থেকে নির্বাসিত হয়েছেন। গুপির মতো বাঘাকেও তার গ্রাম থেকে নির্বাসিত করা হয়েছিল খারাপ ভাবে ঢোল বাজানোর জন্য। তারা বনে একটি বাঘের মুখোমুখি হয়। সেখান থেকে তারা অল্পের জন্য বেঁচে যায় এবং পুরোপুরি স্থির থাকে। বাঘ চলে যাওয়ার পর তারা গান গাইতে এবং ঢোল বাজিয়ে উদযাপন শুরু করে। এটি একদল ভূতকে আকৃষ্ট করে, যারা তাদের সঙ্গীতে মুগ্ধ হয়। তাদের পরিবেশনায় খুশি হয়ে ভূতের রাজা তাদের 3টি বর দেন। এই বরগুলি কেবল তখনই কাজ করবে যদি তারা একসাথে থাকে। তারা একে অপরের সাথে হাততালি দিয়ে তাদের পছন্দের যে কোনো খাবার বা পোশাক পেতে পারে। তাদের একজোড়া জাদুর চটি দেওয়া হয়, যা পড়লে তারা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে। তাদের শুধু হাততালি দিতে হবে এবং তারা যে জায়গায় যেতে চায় তার নাম বলতে হবে। তারা নিখুঁত সঙ্গীতজ্ঞ হয়ে ওঠে এবং তাদের সঙ্গীত দিয়ে মানুষকে মুক্ত করার ক্ষমতা অর্জন করে। এই জুটি সুন্ডিতে ভ্রমণ করে। সেখানে একজন দয়ালু রাজা তাদের সভাসদদের নিযুক্ত করেন। যাই হোক, হাল্লার রাজা সুন্ডির রাজার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া যমজ ভাই সুন্ডিকে আক্রমণ করার পরিকল্পনা করেন। তার প্রধানমন্ত্রী তাকে একটা জাদুর ওষুধের সাহায্যে বিষ প্রয়োগ করার পর যা তাকে দুষ্ট করে তোলে। তাকে একজন বৃদ্ধ জাদুকর সাহায্য করে। সেই দুষ্টি এই ওষুধটাই তৈরি করেছে। আক্রমণ ঠেকানোর জন্য গুপি এবং বাঘা হাল্লায় ভ্রমণ করতে যায়, কিন্তু পরিবর্তে তারা বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পর তারা তাদের জুতোর শক্তিও হারিয়ে ফেলে এবং সেই জাদুর মাধ্যমে জেল থেকে পালাতে পারে না। কিন্তু ক্ষুধার্ত দারোয়ানকে সুস্বাদু খাবারের প্রলোভন দেখিয়ে তারা পালাতে সক্ষম হয়। সৈন্যরা যখন আক্রমণ শুরু করতে চলেছে, তখন তারা গান গাইতে এবং ঢোল বাজাতে আসে, যার ফলে সেনাবাহিনী অচল হয়ে পড়ে। এরপর তারা সীমাহীন খাবার এবং মিষ্টি কামনা করে, যা আকাশ থেকে ক্ষুধার্ত সৈন্যদের উপর বৃষ্টি হয়, যারা যুদ্ধ ভুলে যায় এবং তাদের পেট ভরাতে রাজি হয়। শুধু তাই নয়, তাদের গান হাল্লার রাজাকে দেওয়া ওষুধের অশুভ প্রভাব দূর করে,
তিনি শুন্ডিকে বন্দী করার ধারণাটি ত্যাগ করেন এবং তার ভাইয়ের সাথে আনন্দের সাথে পুনর্মিলন করেন। যুদ্ধ এড়াতে শুন্ডি এবং হাল্লার দুই রাজা যথাক্রমে তাদের মেয়েদের গুপি এবং বাঘার সাথে বিয়ে দেন। এ তো গেল গুপি বাঘাবাইন গল্প। উপেন্দ্র কিশোর চলচ্চিত্রের গল্পটা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা ছাপাখানা প্রবর্তনের অগ্রপথিক। তিনি ছিলেন তার উত্তর পুরুষদের মতোই বহুবিধ বিচিত্র প্রতিভার অধিকারী। যেমন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকার প্রকাশ তিনি প্রথম শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সেই গুরু দায়িত্ব বহন করেন। উপেন্দ্র কিশোর তার কর্মব্যস্ত জীবনে অনেক সাহিত্য সৃষ্টি করেছেন, যেমন গুপি গাইন বাঘাবাইন, টুনটুনির বই, ছোটদের মহাভারত ইত্যাদি। পিতামহ উপেন্দ্র কিশোর রচিত গুপি গাইন বাঘাবাইন গল্পটি সত্যজিৎ বেছে নিয়েছিলেন একই নামের এই ছায়াছবিটি তৈরি করতে। ছবিটি তৈরি নিয়ে চিন্তা ভাবনা ছিল অনেক আগে থেকে। বিজয়া রায় স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারছি আমাদের কথা, এখান থেকে আমরা জানতে পারছি যে পুত্র সন্দীপ রায়ের অনুরোধে সত্যজিৎ এই ছায়াছবিটি তৈরি করেন। 1967 সালে সত্যজিৎ রায় এই সিনেমার চিত্রনাট্য লিখে ফেলেন। ছবিটি তৈরির ব্যাপারে মানসিক প্রস্তুতি যেহেতু অনেক আগে থেকেই ছিল, তাই ছবিটি নিয়ে সত্যজিতের প্রত্যাশাও ছিল অনেক বেশি। তিনি চেয়েছিলেন গুপি গাইন বাঘাবাইন একটি সাদা কালো ছবি না হয়ে রঙিন ছবি হোক। ফলে ছবি তৈরির আনুমানিক প্রারম্ভিক খরচ দাঁড়িয়েছিল পর্বত প্রমাণ। ইতিমধ্যে সত্যজিৎ রায় পেয়েছিলেন কান বার্লিনের মতো প্রতিষ্ঠিত সেরা চলচ্চিত্র উৎসবগুলিতে সেরার সম্মান। তবুও কোনো প্রযোজক সত্যজিৎ রায় গুপি গাইন বাঘাবাইন করতে রাজি ছিলেন না। তার অন্যতম প্রধান কারণ কি ছিল? তারা মনে করতেন শিশুদের জন্য তৈরি ছবি তেমন ব্যবসায়িক সাফল্য পায় না। বিশাল খরচের আশঙ্কায় তারা এই প্রচেষ্টার প্রতি বিমুখ হয়েছিলেন। এই বাস্তবটি উপলব্ধি করে সত্যজিৎ রায় অনেকটা নিরাশ হন এবং ছবিটি না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু ভালো সৃষ্টির পথে কোনো বাধাই শেষ পর্যন্ত টিকে থাকে না। সেই সময় এগিয়ে আসেন পূর্ণিমা পিকচার্সের কর্ণধার নেপাল দত্ত ও অসীম দত্ত। অবশেষে বহু বাধা পেরিয়ে পূর্ণিমা ফিল্মের প্রযোজনায় আনুমানিক 6 লক্ষ টাকায় রঙিন নয় সাদা কালো ছবি হিসাবে নির্মিত হয় গুপি গাইন বাঘাবাইন সিনেমাটি। আর পরেরটা তো ইতিহাস। ছবিটি মুক্তি পায় 8ই মে 1969 সালে এবং পরিগণিত হয় সত্যজিৎ রায়ের সব থেকে বাণিজ্য সফল ছায়াছবি হিসাবে। এই ছবিতে গুপি গাইনের ভূমিকা ছিলেন তপেন চট্টোপাধ্যায় এবং বাঘাবাইনের চরিত্র ছিলেন রবি ঘোষ। শেষ দৃশ্যটিও রঙিন রঙিন, তাতে দর্শকদের প্রভূত আনন্দ বর্ধন করা হয়। গুপি গাইন বাঘাবাইন টানা 51 সপ্তাহ ধরে চলে একটি রেকর্ড করেছিল। তথ্য হিসেবে বলি, পরে এই রেকর্ড যে সিনেমাটি ভাঙে সেই সিনেমাটির নাম বেদের মেয়ে জ্যোৎস্না। সিনেমাটি এত সফলতার কারণ হিসেবে বলা হয় মূলত ছোটদের জন্য নির্মিত হলেও গুপি গাইন বাঘাবাইন ছিল সব বয়সী দর্শকদের উপভোগ্য। কিন্তু এই গুপি গাইন বাঘাবাইন কেবলমাত্র রূপকথার কাল্পনিক গল্প নয়, ছোটদের উদ্দেশ্যে তৈরি এবং হাস্যরসে ভরা হলেও এই সিনেমাটির মধ্যে লুকিয়ে আছে জাতীয় আন্তর্জাতিক স্তরের নানা রাজনৈতিক, আর্থসামাজিক ও অন্যান্য ইতিহাস। এই ছবির নানান দৃষ্টিকোণ আলোচনায় প্রথমে মজার দিকটি দেখা যেতে পারে। প্রায় 6.5 মিনিট ধরে চলা 4 রকম ভূতের দলের নাচ, যা আমাদের বাঙালিদের মধ্যে ভূতের যে চিরাচরিত ধারণা ছিল সেটি বিভৎস রস বা আতঙ্ক, সেখান থেকে হাস্যরসে পর্যবেসিত হয়। এখানে ভূতের রাজা আমাদের কাছে ভয়াল মূর্তির আড়ালে এক আশ্চর্য ভরা ভয়, যা অসম্ভবকে সম্ভব করে। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, কথাটি এখন প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। এই দৃশ্যে ভূতের রাজার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসাদ মুখার্জি এবং ভূতের রাজা কণ্ঠের স্বর মিলিয়েছিলেন সব সত্যজিৎ রায়। নাচের দৃশ্যে ভূতের অস্বাভাবিক আকৃতি ও প্রকৃতি বোঝানোর জন্য ফিল্মের নেগেটিভকে কম্পনের মাধ্যমে ব্যবহার করে বিশেষভাবে উল্লেখ করতে হবে। ওই সময়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ 60-এর দশকে ভারতের প্রযুক্তি এত উন্নত ছিল না, তাই এটি নিঃসন্দেহে একটি চমকপ্রদ কাজ। নাচের দৃশ্যের কোরিওগ্রাফি করেছিলেন শম্ভুনাথ ভট্টাচার্য, আর্ট ডিরেকশন দিয়েছিলেন কিংবদন্তি বংশী চন্দ্রগুপ্ত। গুপি গাইন বাঘাবাইন সিনেমাটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েও অনেকে বিশ্লেষণ করেছে। সেই সময় বা কিছুদিন আগে অর্থাৎ 1965 সালে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে ভারতের বিরুদ্ধে, যা হাল্লার শুন্ডির বিপক্ষে যুদ্ধ ঘোষণাকেই মনে করিয়ে দেয়।
যদি সেই সময়ে, অবশ্য এখনো সমানভাবেই, পাকিস্তানের অর্থনীতির দিকে তাকানো যায়, তাহলে লক্ষ্য করা যায় সেই সময় পাকিস্তানের মানুষ অর্থাভাবে একদিকে খাদ্য পাচ্ছে না, অথচ অন্যদিকে পাকিস্তানি সরকার মিত্র দেশগুলির থেকে একের পর এক যুদ্ধে অস্ত্র কিনছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। পরিস্থিতিটা এখনো পাল্টায়নি, এখনো তারা তাই করে যাচ্ছে। অপরদিকে সুন্নি মনে করে দেয় ভারতবর্ষকে, যেখানে মানুষ মোটামুটি শান্তিতে আছে, যথেষ্ট খাদ্যশস্য দেশে মজুদ আছে, কিন্তু এখানে কথা বলার ক্ষমতা আছে শুধু রাজারই। প্রজারা থাকলেও তাদের কথা বলার কোনো অধিকার ছিল না, বা তাদের কোনো সুযোগও দেওয়া হতো না। দুটি দেশের মধ্যে যুদ্ধের ভয়ঙ্কর সর্বনাশী আবহকে রূপকের আড়ালে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দর্শককে চুম্বকের মতো আকর্ষণ করেছিল। গুপি গায়েন বাঘা বাইন একটি আদ্যন্ত মিউজিক্যাল সিনেমা বটে। এখানে রয়েছে সত্যজিৎ রায়ের কথা ও সুরে 10টি অনবদ্য গান, যার মধ্যে ভূতের রাজা দিলবর গানটায় কণ্ঠ দিয়েছেন অভিনেতা তপেন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ স্বয়ং। তপেন চট্টোপাধ্যায়ের কণ্ঠে বাকি গানগুলি গেয়েছেন অনুপ ঘোষাল, এবং রবি ঘোষের কণ্ঠে স্বয়ং রবি ঘোষ। গায়ক রবি ঘোষকে এই সিনেমাতে আমরা পেয়েছি, এবং সেই সঙ্গে পেয়েছি অভিনেতা রবি ঘোষকে। ছায়াছবিটি মুক্তির পর শুধু ছোটদেরই নয়, বরং বড়দেরও অসম্ভব পছন্দ হয়েছিল, এবং এর সাথে অর্জন করেছিল অসংখ্য পুরস্কার। গুপি গায়েন ও বাঘা বাইন শুধুমাত্র একটি ছায়াছবি নয়, এটা আপামর বাঙালিদের কাছে একটি নস্টালজিয়া। মানুষের মনে আজীবন গুপি বাঘা অমর হয়ে থাকবে। আরো যে কারণে এই ছবিটার গুরুত্ব, তা হলো এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে এটা একটা বার্তা বলা যেতে পারে যে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। এখন আমরা দেখছি যে ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে গাজা বা প্যালেস্টাইনের সংঘর্ষ হচ্ছে, কিন্তু এই কোন যুদ্ধই যে বিশ্ব শান্তির দিকে বিশ্বকে নিয়ে যাবে না, তার সেই বার্তাটা কিন্তু গুপি গায়েন বাঘা বাইন দিয়ে গেছে বলা যেতে পারে। তার ছবি, এই ছবির মাধ্যমে সত্যজিৎ রায় সেই বার্তাটা দিয়ে গেছে। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।